আমের মৌসুম প্রায় শেষ, তবুও রাজশাহীর হাটগুলোতে এখনও চলছে আম বেচাকেনা। বাজারে মিলছে আশ্বিনা, গৌরমতি ও কাটিমন সহ বিভিন্ন জাতের আম, কিন্তু সরবরাহ কমে আসায় বেড়েছে দাম। আমের মৌসুম শেষ হলেও রাজশাহীর বানেশ্বর বাজারে চলছে আমের কেনাবেচা। দূর দূরান্ত থেকে আম বিক্রয় করতে আসছেন ক্রেতারা। বর্তমান বাজারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গৌরমতি আম, এর পাশাপাশি রয়েছে কাটিমন সহ আশ্বিনা ও অন্যান্য জাতের আম। তবে মৌসুম যত শেষের দিকে এগোচ্ছে ততই কমছে আমের সরবরাহ, আর এর প্রভাব পড়ছে দামে। এখন আমরা বিক্রি করছি মূলত যে গৌরমতি আমটা আছে, গৌরমতি ৬,৫০০ থেকে ৬,৭০০ টাকা। আশ্বিনী আছে, গৌরমতি আছে, কাটিমন আছে। তবে কাটিমন বিক্রি হচ্ছে আপনার ৫,৫০০ টাকা মন। আমের দাম অনেক বৃদ্ধি হওয়ার কারণে ক্রেতা খুবই কম। আম কিনলাম ৮০ কেজি, এখন তো ডাল সিজন, আমের দামটা একটু বেশি। দেখলাম, খালাম, ভালো লাগলো, আমটা ভালো, ওই জন্য আমি নিলাম ১০ কেজি। তবে অন্যান্য জাতের আম কমে আসায় দাম তুলনামূলক সবগুলো একটু বেশি। এ বিষয়ে জানবো এখানকার আড়তদারের কাছ থেকে। গৌরমতি আমের দামটা আপনার ৬ থেকে ৬,৫০০ টাকা মন, আর কাটিমন আপনার হচ্ছে প্যাকেটটা যাচ্ছে ৬ থেকে ৬,৫০০, আর খোলাটা ওটা হচ্ছে ৫ থেকে ৫,৫০০ টাকা মন যাচ্ছে। কৃষকরা এই দুটো আম উৎপাদন করে খুবই খুশি হয়েছে, লাভবান হয়েছে, এবং তারা বলছে যে এই দুটো আম তারা ভবিষ্যতে আরও করবে এবং আমের মৌসুমটা যাতে আরও দীর্ঘায়িত করা যায় সেই ব্যাপারে তারা কাজ করবে। শেষ ভাগের এই সময়ে বাজারে যতই আমের সরবরাহ কমছে ততই বাড়ছে আমের দাম। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। গাইবান্ধার খাল, বিল এবং নদীগুলোতে ঠিক এভাবেই অবাধে চায়না দুয়ারি জালের সরাসরি। এই জালের ফলে খাল বিলগুলো থেকে দেশি প্রজাতির ট্যাংরা, শিং, কই, মাগুর থেকে শুরু করে সকল প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এটি হচ্ছে সেই চায়না দুয়ারি জাল। এই চারকানা ঘরের ভিতরে একটি করে পাড়া অথবা ফাঁদ রয়েছে মাছ প্রবেশ করার জন্য। এই ফাঁদ দিয়ে মাছ একবার প্রবেশ করলে বা কোনো জলজ প্রাণী প্রবেশ করলে সেটি আসলে বের হওয়ার উপায় থাকে না, যার কারণে মূলত এই জালটি নিষিদ্ধ এবং ক্ষতিকর হিসাবে সবার কাছে পরিচিত। জাল এটা খুব ক্ষতিকর, ছোট মাছের পোনা বাইরে হতে পারে না, মাছ বড় হয় না, আমাদের মাছ পাওয়া যায় না। চায়না জালের মধ্যে পড়লে এই মাছগুলো আর বেরোতে পারে না, যার কারণে পোনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেশি মাছ আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে। পানির মধ্যে যে ব্যাং, কুচিয়া, পোকা মাকড় যা আছে, শুধু মাছই নয়, সবকিছু ঢুকলে বাইরে পায় না। চায়না দুয়ারি জালের ব্যবহার যারা করছেন তারা স্থানীয় বাসিন্দার এবং পেশায় অনেকেই জেলে। জাল দেওয়া হোক, চায়না জাল হোক, সর্ষে জাল হোক, কারেন্ট জাল হোক, এটা যে মাছ মারি আমাদের পেটের দায়ের জন্য। এখন এটার জন্য যদি কেউ বাধা আসে সেটা তো আমাদের আর করার কিছুই নেই। গাইবান্ধার ৭ উপজেলার বিভিন্ন জায়গার খাল এবং নদী নালাতে মৎস্য অধিদপ্তর এই ক্ষতিকর জাল দমনের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও এই জাল দমনে কিন্তু অনেক সময় ব্যর্থ হচ্ছেন। চায়না দুয়ারি জালটা এটা বাংলাদেশে স্প্রেড হয়ে গেছে, তো এটা সরকার প্রজ্ঞাপন করে নিষেধ করেছে এবং এই নিষিদ্ধ জালটা মানুষ ইউজ করতেছে কারণ এটাতে মাছ ধরা খুব সহজ। নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে, মোবাইল কোর্ট চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা না হলে আগামীর দিনগুলোতে জলজ জীববৈচিত্র্যে ব্যাপক হুমকির সম্মুখীন হবে। তাই দ্রুত সময়ের মধ্যে এই জালের ব্যবহার বন্ধের ব্যাপারে কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এর বাইরে রাষ্ট্রপতিকে প্রায় সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদ নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সাধারণত সেই দলের সংসদীয় দলের নেতাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে সরকার গঠন করতে পারবেন সে বিষয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে বাধ্য নন। সংবিধান তাকে ক্ষেত্রে স্বাধীন ক্ষমতা দিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন প্রধানমন্ত্রী। কোনো বিষয়ে মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করতে রাষ্ট্রপতি অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সুরক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং দিয়ে থাকলে কি পরামর্শ দিয়েছেন সে সম্পর্কে কোনো আদালত কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। রাষ্ট্রপতির অন্যতম ক্ষমতা হলো দ্বন্দ্ব মওকুফ বা কমানোর ক্ষমতা। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দ্বন্দ্ব রাষ্ট্রপতি মার্জনা স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতির পদটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো সাংবিধানিক দায়মুক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। কার্যকাল চলাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না এবং তাকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানাও জারি করা যায় না। ক্ষমতার সীমাবদ্ধতার বিপরীতে রাষ্ট্রপতির পদটি আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বেশ বিস্তৃত। দ্য প্রেসিডেন্টস অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। এই বেতন আয়কর মুক্ত। রাষ্ট্রপতির আপ্যায়ন বা এন্টারটেইনমেন্টের জন্য বার্ষিক ভাতা রয়েছে। এই ব্যয়ের নিরীক্ষা করা হয় না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন বঙ্গভবন নির্ধারিত। এর সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়। রাষ্ট্রপতি সরকারি কাজে বিদেশ সফরে গেলে সরকার নির্ধারিত হারে ভাতা পান। এছাড়া রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয়ও সরকার বহন করে। রাষ্ট্রপতির বিমান ভ্রমণের জন্য বিমান সুবিধাও রয়েছে। বর্তমানে এর সুবিধার পরিমাণ বছরে 27 লাখ টাকা। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরও উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকেন। একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদের রাষ্ট্রপতি থাকতে পারেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানে ঐতিহাসিক ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন। 3.5 দশকের অপেক্ষা শেষে ইতিহাসের সাক্ষী হওয়া ত্রয়োদশ সংসদে দুপুর 2টায় শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থী অলি আহমদ। প্রথমেই ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট প্রদান করেন। 3 ঘন্টার ভোট গ্রহণ শেষ হয় বিকাল 5টায়। 20 মিনিট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা। সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। এর মধ্য দিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের 255 আইন প্রণেতার ভোট পেয়েছেন বর্ষিয়ান এই ডানপন্থী রাজনীতিক। পরে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা। সংসদ সদস্যগণ, আপনাদের শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 35 বছর পর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এক ধরনের সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের সুযোগ পান। তবে রাষ্ট্রপতির অন্যান্য কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো।
গণভোটের রায় বাস্তবায়ন হলে এবার রাষ্ট্রপতি নির্বাচন প্রচলিত আনুষ্ঠানিকতার মধ্যে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মে গোপন ব্যালটে হতে পারত বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। আজকে যেভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হলো সেভাবে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মের অনুযায়ী অর্থাৎ একটা গোপন ব্যালটে এবং এই যে 70 অনুচ্ছেদের কার্যকারিতার কথা বলা হচ্ছে, যদিও সেটা নিয়ে বিতর্ক আছে, তো সেই 70 অনুচ্ছেদ ছাড়াই আজকে একটা নির্বাচন হতে পারত। 70 অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। পদ হারানোর বিধান থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি, মত জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার। এমপিরা দলের বাইরে গিয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সেই সুযোগটি ছিল না। যদিও আমরা জুলাই যে ম্যান্ডেট তৈরি করেছি, সনদ তৈরি করেছি, সেখানে প্রস্তাব ছিল যে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ছাড়া আর সকল বিষয়ে যে কোনো এমপি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সহ সার্বিক বিষয়ে কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ভবিষ্যতে সংবিধানের 70 অনুচ্ছেদ না রাখার ইঙ্গিত দেন তিনি। এই নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর হয়েছে, সেজন্য আমরা হয়তো অনেক কিছু করতে পারি না। 70 অনুচ্ছেদ না থাকে তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকারের বিরুদ্ধে সবাই মিলে ইনশাল্লাহ করবো। যদি 70 অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে 70 অনুচ্ছেদ ছাড়াই ইনশাল্লাহ নির্বাচিত হবে। 70 অনুচ্ছেদ সংশোধন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেন। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, 70 ধারাতেও পরিবর্তন আসবে। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই 70 অনুচ্ছেদ অনুসারে হবে। পরাজয় নিশ্চিত জেনেও বিরোধী দলের প্রার্থী নির্বাচনে অংশ নেয় গণতান্ত্রিক সৌন্দর্য প্রতিষ্ঠিত হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, এটি আজকের ভোটের দৃশ্যমান ফলাফল। তবে এই ভোটের রাজনৈতিক বার্তা ফলাফলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আর এই ভোট শুধুমাত্র একজন নতুন রাষ্ট্রপতি উপহার দিয়েছেন তা নয়, একই সাথে একটি সংসদীয় রাজনীতির পুরনো বিতর্ককেও সামনে নিয়ে এসেছে। সেটি হলো সংবিধানের 70 অনুচ্ছেদ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান 88 ভোট। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিউলি, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে এখন পর্যন্ত অতিথি হিসেবে কারা এসেছেন আর বঙ্গভবনের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। ঠিক মিনিট 50 বাদে বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিকাল থেকে দেখতে পেয়েছি বঙ্গভবনের ভেতরে এবং বাইরে উভয় দিকে আসলে এক ধরনের সাজ রব, মানে এক ধরনের আনুষ্ঠানিকতা চলছে। তো আমি যদি আপনাকে সব মিলে বলি যে বিকেল থেকে এর মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথিরা আসতে শুরু করেছেন এবং এর মধ্যে আমরা দেখেছি সামরিক বেসামরিক কর্মকর্তারা ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন এবং আমরা অন্তর্বর্তী সরকারের সময়ের উপদেষ্টাদেরও অনুষ্ঠানস্থলে আসতে দেখেছি। যদিও এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে, তিনি এখনও পর্যন্ত আসেননি। এছাড়া বিদেশি কূটনীতিক এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের আমরা এখানে আসতে দেখেছি। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা ইতোমধ্যে আসতে শুরু করেছেন এবং শপথ গ্রহণের এই অনুষ্ঠান মূলত ঠিক 7:30 নাগাদ শুরু হবে। তবে যেহেতু
অতিথিদের আসার সময় 6:30 নির্ধারণ ছিল এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বঙ্গভবনের যে দরবার হল, সেই দরবার হল আসলে অনেকখানি পরিপূর্ণ হয়ে গেছে এবং আপনি জানেন নিশ্চয়ই যে এখানে প্রায় এই শপথ অনুষ্ঠানকে ঘিরে 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং 1200 অতিথিদের মধ্যে আমরা দেখতে পেয়েছি বিকেল নাগাদ অর্থাৎ 5টার দিক থেকে আসলে অতিথিরা আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যে বঙ্গভবনের যে দরবার হল পাশেই সেই দরবার হল আসলে প্রায় কানায় কানায় পূর্ণ বলা চলে অনেকটা এবং আমরা দেখতে পেয়েছি অতিথিদের জন্য বসার জন্য বাড়তি আসনেরও ব্যবস্থা করা হয়েছে দরবার হলের যে নির্ধারিত আসন তার বাইরে এবং আপনাকে যদি একটু বলি আনোয়ারুল, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে যেহেতু রাজনীতি অঙ্গনে একটি পরিচিত মুখ এবং একটি দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, অন্যদিকে বিএনপি দলের মহাসচিব ছিলেন, কিন্তু আজকে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার জীবনের আসলে একটি নতুন বাঁক পরিবর্তন হতে যাচ্ছে এবং নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এবং আজ থেকে তার ঠিকানা হতে যাচ্ছে বঙ্গভবন। যিনি বিএনপির মহাসচিব হিসেবে এতদিনে রাজনীতির যে নেতৃত্ব দিয়েছেন সেই জায়গা থেকে আসলে তাকে রাজনীতির বাইরে গিয়ে তাকে একটি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্বকে ঘিরে আসলে তার জীবনের যে বড় মোড় পরিবর্তন ঘটছে, তাকে রাজনীতির মাঠ থেকে বঙ্গভবনের যে সাংবিধানিক পরিসর এই ভূমিকার ভারসাম্য রক্ষা এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ, অর্থাৎ তার যে নতুন যাত্রা সেটি আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুনভাবে শুরু হচ্ছে এবং রাষ্ট্রপতি হিসেবে আসলে দলের বাইরে গিয়ে রাজনীতির বাইরে গিয়ে তার ভূমিকা কেমন হবে সেটির দিকে এখন আসলে বাংলাদেশের নাগরিকদের নজর থাকবে। তো সব মিলে আমি যদি বলি যে আসলে রাষ্ট্রপতি হিসেবে তার যে নতুন পথের শুভযাত্রা সেই যাত্রা আসলে আজকে থেকে শুরু হবে এবং আপনি নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসলে বঙ্গভবনের দরবার হলে এবং এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন এবং অতিথিরা যতই সময় ঘনিয়ে আসছে আসলে তাদের আসার অতিথিদের উপস্থিতির সংখ্যা বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিদেশি কূটনীতিকদের অধিকাংশ আসলে চলে এসছেন এর মধ্যে এবং আরও যেহেতু প্রায় ঘন্টা খানেক সময় আছে সেই সময়ের মধ্যে তারা আসলে ইতিমধ্যে চলে আসবেন এই অনুষ্ঠানে যোগ দিতে। তো আমি আপনাকে যদি বলি যে আসলে শপথ অনুষ্ঠানকে ঘিরে শিউলি একটা জিনিস একটু আমাদের জানাবেন কি? শিউলি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, মন্ত্রী হিসাবে 4 জনের শপথ নেওয়ার কথা আমরা শুনছি, আসলে তারা কি এসে পৌঁছেছেন? তারা এখনো পর্যন্ত তাদের উপস্থিতি আমাদের চোখে পড়েনি, তবে আপনি যেটা বলেছেন আরও সে বিষয়টা সঠিক যে আমরা যেটা মন্ত্রিপরিষদ সূত্রে জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদে একটা রদবদল ঘটছে এবং 4 জন নতুন করে সদস্য আজকে এই জায়গাতে শপথ নেবেন এবং রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ শেষে তারা আসলে এখানে শপথ নেবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরই তাদের আসলে শপথ নেবেন, শপথ গ্রহণ করাবেন এবং আমি যদি আপনাকে বলি যে সেই 4 জনের তারা হয়তো ইতিমধ্যে উপস্থিত হবেন, কিন্তু তবে এখনো পর্যন্ত আমরা তাদেরকে দেখতে পাইনি এবং নতুন যে সদস্যদের মধ্যে আমি যদি আপনাকে একটু নাম উল্লেখ করি আনোয়ারুল, তাদের মধ্যে আমরা জানতে পেরেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, তিনি নতুন সদস্য হিসেবে শপথ নেবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, তারপর বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রুজভেরি ও গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, তাদের নাম আলোচিত হচ্ছে এবং তারা আজকে মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নেবেন। যেহেতু আপনি জানেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আসনে ছিলেন সেই আসনটি আজকে শপথ গ্রহণের পরপর তার সেই আসনটি শূন্য হবে এবং এই আসনটির শূন্য হবে এবং এইসব ঘিরে এবং মন্ত্রিপরিষদে আরও কিছু সদস্য যারা বাড়তি দায়িত্ব পালন করেছিলেন কয়েকটি মন্ত্রণালয়ের, সব মিলে তারাও এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা সেই মন্ত্রিপরিষদের শূন্যস্থানগুলো তারাও পূরণ করবেন এবং সব মিলে আমি আনোয়ারুর যদি আপনাকে উল্লেখ করি যে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই স্থানে বঙ্গভবনের ঐতিহাসিক যে দরবার হল, সেই দরবার হল থেকে তিনি যে নতুন রাষ্ট্রপতি হিসেবে তার নবযাত্রার সূচনা করবেন, সেই যাত্রার দিকে আসলে এখন দেশবাসী তাকিয়ে আছে এবং অনেকটা বলা যায় পুরো বিশ্ব তার এই শপথ গ্রহণ এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং এটি আসলে সত্যিকার অর্থে বলা যায় একটি মাহেন্দ্রক্ষণ, সেই মুহূর্তের দিকে আসলে সবাই অপেক্ষা করছে। আনোয়ারুল, এই ছিল এখান থেকে। জি শিউলি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মিরপুরে বিআরটিএর সার্কেল অফিস, যেখানে গাড়ি ও মানুষের ভিড় থাকে সারাদিন। ড্রাইভিং লাইসেন্স সহ নানা ধরনের সেবা নিতে আসেন সেবা প্রার্থীরা, এসেই পড়েন ভোগান্তিতে। কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়েই দালালের সহযোগিতা নিতে হচ্ছে সেবা প্রার্থীদের। বিআরটিএ বর্তমানে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করলেও মাঠ পর্যায়ে এখনও দালালের প্রভাব রয়ে গেছে। অনলাইন আবেদনের পর কাগজ হাতে পেলেও পরীক্ষা দিতে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। অভিযোগ আছে টাকা খরচ না করলে উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে পড়ে। আগে লাইসেন্স করতে 10-12 হাজার টাকা লাগতো, রেনিউ করতে 10-12 হাজার টাকা লাগে। আপনি ইন্টারভিউ দিতে গেলে দালাল ওই ইন্টারভিউতে পাস করলে এরপরে কই আপনি পাস হয় নাই, আপনি 4,000 টাকা ঢুকাই দেন, পাস। নিজে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি, নিজেই করছি সব কিছু। শুধু একমাত্র পরীক্ষার টাইমে আমি 500-700 টাকা দিতে হয়েছে, নাহলে পরীক্ষাতে ফেল করা দেয়। টাকা না দিলে তো আমার ডেট দিচ্ছে না, কারণ ডেটটা আমার পিছিয়ে দিচ্ছে, যার কারণে এমন করে আমি টাকা দিতে বাধ্য। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ঘরেই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লাইসেন্স। বিএসপি পোর্টালে আমাদের সার্ভিস পোর্টাল আছে, সেখানে ঢুকে যা ইনফরমেশনগুলো আছে সেখানে পোর্ট আপ করে ওখানে টাকা দেবেন। আপনি বাসায় বসে কিন্তু কাজটা করছেন। বিআরটির অফিসে যাবেন, সেখানে যা প্রথমে বায়োমেট্রিকটা দিবেন, তার পরবর্তীতে আপনি পরীক্ষায় অংশগ্রহণ। পরীক্ষাটা আমাদের এখানে সেন্ট্রালি মনিটরিং করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগ পেলে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আপনার কাছে মনে হলো যে আপনাকে ফেল করে দিয়েছে, ইচ্ছা আমরা কিন্তু সেই ক্যান্ডিডেটের পরীক্ষাটা আমরা দেখতে পারি, রিভিউ করে যে আসলে কি আপনাকে ফেল করিয়ে দিয়েছে কিনা। এখানে কিন্তু সিস্টেম অনেক ডেভেলপ হয়ে গেছে। সো আপনাকে এরকম বলার সুযোগ নেই যে আমাকে ফিল করে দিয়ে আপনি চ্যালেঞ্জ করেন আমাদের কাছে, আমি আপনাকে টোটাল আপনার খাতা দেখা থেকে আপনি পরীক্ষা দিলেন, গাড়িটা সঠিকভাবে পাস করলেন কিনা সব রেকর্ড থাকছে। বিআরটিএ অফিস দালাল মুক্ত রাখতে অভিযান পরিচালনার পাশাপাশি মাইকিং করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইজি বাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। ভোর 6টার দিকে এম আসাইদের কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ঝুটের 3টি গোডাউন, একটি ইজি বাইক গ্যারেজ ও 5টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 2 জনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার পৌরসভার রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি কারাগারে থাকা শামীম রেজার সহযোগী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ধারালো বিদেশি ছুরি, একটি কার্তুজ, 300 গ্রাম হেরোইন, 200 গ্রাম গাঁজা ও মাদক কারবার নিয়ন্ত্রণে 2টি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম এক প্রকার স্থিতিশীল রয়েছে, মিলছে শীতের আগাম সবজিও। তবে শীতকালীন সবজি হিসেবে শিম, টমেটোর দাম বেশ চড়া। সবজির দাম অনেক কম। কাঁকরোল যেটা আছে 60 টাকা, আর ভেন্ডি যেটা আছে 50 টাকা, উস্তাও 50, ধন্দুলও 50 টাকা। সিমটা নতুন আসছে, সিমের দাম একটু বেশি আছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজারে সবজির দাম একটু কম। ক্রেতার স্বস্তি উবে যায় চাল আর মাছের বাজারে এলে। রুই কাতলা তো দূরে, চাষের পাঙাশ মাছের দামও এখন 230 থেকে 250 টাকা। চাষের মাছ এগুলো আমরা 650 টাকা কেজি ট্যাংরা মাছ, আর যেগুলো আমরা নদীর ট্যাংরা মাছ এগুলো কেজি 850-900 টাকা কেজি। নদীর মাছ, দেশি মাছের দাম বেশি হইবে। আপনি
সারাদিনে বোধ একটা জানলো বোধ 2 কেজি মাছ ধরতে পারে না। 2 প্রজাতির মাছই, যেটি ওরা বলতেছে নদীর কিংবা যেটা চাষের, দুইটারই অনেক দাম বেশি। চালের মধ্যে মিনিকেট আগের দামে বিক্রি হলেও নাজিরশাইল প্রতি কেজি বেড়েছে 20 টাকা, আর পোলাও চাল 150 টাকা ছুঁয়েছে। প্রতি কেজিতে 100 টাকা করে বাড়ছে পোলাও চাল, নাজিরশাইল 20 থেকে 25 টাকা বাড়ছে। 28 মিনিকেট মোটা চাল এগুলো দাম বাড়ো না কমও না, আগের রেটে আছে। দামটা তো একটু বেশি মনে হইতেছে, এই আজকের গত বাজারের থেকে আজকে একটু বেশি মনে হচ্ছে। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি গরুর মাংস 700 থেকে 850 এবং খাসির মাংস 1200 টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এর বাইরে রাষ্ট্রপতিকে প্রায় সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদ নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সাধারণত সেই দলের সংসদীয় দলের নেতাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে সরকার গঠন করতে পারবেন সে বিষয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে বাধ্য নন। সংবিধান তাকে ক্ষেত্রে স্বাধীন ক্ষমতা দিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন প্রধানমন্ত্রী। কোনো বিষয়ে মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করতে রাষ্ট্রপতি অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সুরক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং দিয়ে থাকলে কি পরামর্শ দিয়েছেন সে সম্পর্কে কোনো আদালত কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। রাষ্ট্রপতির অন্যতম ক্ষমতা হলো দ্বন্দ্ব মওকুফ বা কমানোর ক্ষমতা। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দ্বন্দ্ব রাষ্ট্রপতি মার্জনা স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতির পদটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল সাংবিধানিক দায়মুক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। কার্যকাল চলাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না এবং তাকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানাও জারি করা যায় না। ক্ষমতার সীমাবদ্ধতার বিপরীতে রাষ্ট্রপতির পদটি আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বেশ বিস্তৃত। দ্য প্রেসিডেন্টস অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। এই বেতন আয়কর মুক্ত। রাষ্ট্রপতির আপ্যায়ন বা এন্টারটেনমেন্টের জন্য বার্ষিক ভাতা রয়েছে। এই ব্যয়ের নিরীক্ষা করা হয় না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন বঙ্গভবন নির্ধারিত। এর সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়। রাষ্ট্রপতি সরকারি কাজে বিদেশ সফরে গেলে সরকার নির্ধারিত হারে ভাতা পান। এছাড়া রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয়ও সরকার বহন করে। রাষ্ট্রপতির বিমান ভ্রমণের জন্য বিমান সুবিধাও রয়েছে। বর্তমানে এর সুবিধার পরিমাণ বছরে 27 লাখ টাকা। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরও উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকেন। একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদের রাষ্ট্রপতি থাকতে পারেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় আরও 4 জন যুক্ত হচ্ছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন তিনি। মন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি নরসিংদী 2 আসনের সংসদ সদস্য। এছাড়া ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন শপথ নেবেন। জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মহেশখালীতে গত ২১ জুলাই এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামে ১ মাস ধরে চলছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি মেরামত করে সচল করা হলেও এখনও নতুন কোনো এলএনজিবাহী কার্গো না আসায় সেখান থেকে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। নগরের বিভিন্ন গ্যাস স্টেশনে দেখা দিয়েছে দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না অনেকে। অনেক স্থানে ৪ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করার পরও গ্যাস না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন। পাশাপাশি বাসা বাড়িতেও কমেছে গ্যাসের চাপ। সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ ও সার উৎপাদনে। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র। দেশের উচ্চশিক্ষাকে আরও মানসম্মত, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর করতে সাভারে শুরু হয়েছে ২ দিনব্যাপী জাতীয় নীতি নির্ধারণী সংলাপ। ইউজিসির হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের উদ্যোগে আয়োজিত সংলাপে অংশ নিচ্ছেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৫ উপাচার্য। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, গবেষণা, সুশাসন ও মানসম্মত শিক্ষা গুরুত্ব পেয়েছে। পাশাপাশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, কারিকুলাম সংস্কার এবং শিল্প খাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানোর বিষয়েও মত বিনিময় হয়। প্রথম দিনের আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ও শিক্ষা সচিব আহমেদ খালেক। নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। বুধবার রাতে বন্দরের সালেনগর এলাকায় বুলবুলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, রিকশার গ্যারেজ লুটের ঘটনায় শেখ সিফাতকে প্রধান আসামি করে মামলা করেছিলেন বুলবুল। মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার রাতেই বিক্ষোভ করেন ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। পরে বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মদনপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজের পর কবর জিয়ারত শেষে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন। এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। এর আগে বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।